বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। মালয়েশিয়ার নিখোঁজ বিমান MH370 আনুমানিক ধ্বংসাবশেষের উপগ্রহ চিত্র প্রকাশ করল চীন। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী হিশামুদ্দিন হোসেন আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। চীন সাগরের দক্ষিণ করিডোরে এই ধ্বংসাবশেষের চিত্র ধরা পড়েছে। মালয়েশিয়ার নিখোঁজ বিমান MH370 আনুমানিক ধ্বংসাবশেষের উপগ্রহ চিত্র প্রকাশ করল চীন। মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী হিশামুদ্দিন হোসেন আজ এই খবর জানান। কুয়ালালামপুরে সাংবাদিকদের হিশামুদ্দিন জানিয়েছেন, চীনা রাষ্ট্রদূতের কাছে কিছু উপগ্রহ চিত্র এসেছে। এই ছবিগুলিতে দেখা যাচ্ছে চীন সাগরের দক্ষিণ করিডোরে কিছু বস্তু ভাসমান অবস্থায় রয়েছে। চীনা সরকার জানিয়েছে এই ভাসমান বস্তুগুলির উদ্দেশ্যে দ্রুত জাহাজ পাঠানো হবে। কতগুলো ভাসমান বস্তুকে দেখতে পাওয়া গেছে সেটা এখনো স্পষ্ট নয়। তবে মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী জানিয়েছেন একটি বস্তু লম্বায় 72 ফুট ও চওড়ায় 98 ফুট। We are now entering day 5 of the search for flight MH370. My heart reaches out to the families of the passengers and crew, and I give you my assurance that it will not reduce the tempo and that we will not spare any effort to find the missing plane. The search has been expanded to 2 areas, and we are now searching nearly 27,000 square nautical miles, 12,425 square nautical miles in the Straits of Malacca, and 14,440 square nautical miles in the South China Sea. 42 ships and 39 aircraft have now been deployed to search for MH370. 12 countries have joined the search, with India, Japan, and Brunei being the latest to join in the team. This is a multinational operation. We are thankful to the cooperation of our friends and neighbors, which is unwavering, quite overwhelming, and we welcome even more expert assistance. Baffled by not getting any distress signal from this particular aircraft if it has gone missing. So we decided that we should now review if our air defense radar track this particular aircraft. When we look at their recording, it proves that there is a possibility that this aircraft make a turn back. But we are not sure whether it is the same aircraft, but it happens to be in the same area that signal that comes up on the radar screen that makes a turn back. So we decided that immediately we collaborate with the radar of DCA in Kota Bharu. And to a certain extent, we saw some blicks too. So it raised the possibility getting higher for us. Now, yet we are not sure. But can I take the risk of, if it's making a comeback, you know, the speed of the aircraft and so on, if it goes to the Straits of Malacca, and if I do not respond by sending some of my assets that particular night. 14 দিন আগে স্থানীয় সময় রাত 1:15 নাগাদ কুয়ালালামপুর থেকে বেজিংয়ে রওনা দেয় বিমানটি। বিমানে 5 ভারতীয় সহ 239 জন যাত্রী ছিলেন। রাত 2:45 নাগাদ সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানটির যোগাযোগ ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই বাড়তে থাকে রহস্য। শুরু হয় তল্লাশির সময় দক্ষিণ উপকূলে ভাসমান তেল ও ধ্বংসাবশেষ দেখতে পাওয়া গেছে বলে দাবি করে ভিয়েতনামের একটি অনুসন্ধান দল। কিন্তু পরীক্ষার পর জানা যায় ওই তেল বা ধ্বংসাবশেষ নিখোঁজ বিমানের নয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 25শে মার্চ রাজ্য নির্বাচনী প্রচারে আসবেন এআইসিসির সহসভাপতি রাহুল গান্ধী। তিনি বিশালগড়ে করিমুরা স্কুল মাঠে এক প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন। এক সাংবাদিক সম্মেলনে একথা জানান পিসিসির কার্যকরী সভাপতি আশিস সাহা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর পূর্ব ভারতের প্রান্তিক রাজ্য ত্রিপুরায় আসছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সহসভাপতি রাহুল গান্ধী। আগামী 25শে মার্চ রাজ্যের সিপাহীজলা জেলার বিশালগড়ের করিমুরা স্কুল মাঠে এক প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। আজ আগরতলার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এ খবর জানান ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি আশিস সাহা। সর্বভারতীয় কংগ্রেস কমিটির সহসভাপতি রাহুল গান্ধী উনি আমাদের রাজ্যে নির্বাচনী প্রচারে আগামী 25শে মার্চ
রাজ্য সফরে আসছেন। ওনার এই সফরসূচিকে চূড়ান্ত রূপ দেওয়ার জন্য প্রদেশ কংগ্রেস ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী লোকসভা নির্বাচনী প্রচার কাজে রাহুলজি সারা দেশে যাচ্ছেন, বিশেষ করে উত্তর পূর্বে প্রতিটা রাজ্যে উনি নির্বাচনী সভা করছেন। আমাদের রাজ্যেও উনি অনুরূপ নির্বাচনী সভা করে এই রাজ্যে নির্বাচক মণ্ডলী প্রতিটি ভোটারের কাছে যে বার্তা দিতে চাইছেন, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিশালগড়ের করইমুড়া প্লেগ্রাউন্ডে, এটা প্রশাসনিক সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্গত, আগামী 25শে মার্চ 2013 সালের ফেব্রুয়ারি মাসে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে রাহুল গান্ধী 2 দিনে 4টি জনসভা করেছিলেন, কিন্তু কোনো প্রভাব ফেলতে পারেননি। তাই এবার দেখার যে রাহুল গান্ধীর এই সফর লোকসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলতে পারে কিনা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ডিওয়াইএফআই কাকরাবন অঞ্চল কমিটির উদ্যোগে স্থানীয় ডায়েট কলেজের হলঘরে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। শিবিরের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। শিবিরে মোট 56 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কাকরাবন অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবিরের। কাকরাবন স্থিত ডায়েট কলেজের হলঘরে অনুষ্ঠিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক। এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উদয়পুর বিভাগীয় সম্পাদক মৃণাল মজুমদার, সভাপতি বিজয় চক্রবর্তী, সিপিএম কাকরাবন অঞ্চল সম্পাদক সমীর মজুমদার, চিকিৎসক সুজিত কুমার রায় প্রমুখ। উদ্বোধকের ভাষণে মন্ত্রী রতন ভৌমিক বলেন, রক্তদানে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম, এবং এটা একটা বলা যায় সামাজিক আন্দোলন, তার ফলেই এটা সম্ভব হয়েছে। আগে কিন্তু আমাদের এরকম যেটা বলছি আমি যে রক্ত আমাদের আগে বেশিরভাগ ক্ষেত্রে কিনতে হতো, এবং সেখানে ভালো মানের রক্ত পাওয়া যেত না। রোগীর কল্যাণ করার জন্য শিবিরে মোট 56 জন যুবক যুবতী স্বেচ্ছায় রক্তদান করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পূর্ব ত্রিপুরা আসনের বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী 41 নং এমপি বিধানসভা কেন্দ্রের সিংলুঙ্গা বাজারে এক নির্বাচনী প্রচার সভা করেন। সভায় আইএনপিটির 10 পরিবারের 26 জন ভোটার সিপিএম দলে যোগ দেন। পূর্ব ত্রিপুরা বামফ্রন্টের প্রার্থী জিতেন্দ্র চৌধুরী মনোনয়নপত্র জমা দেওয়ার পরে চলে গেলেন এমপি বিধানসভা কেন্দ্রে নিজের নির্বাচনী প্রচারে। এমপি বিধানসভার তথা 41 নং বিধানসভার 9 এবং 10 নং বুথ কমিটির উদ্যোগে হয় সভা। উপস্থিত ছিলেন জিতেন্দ্র চৌধুরী সহ বিভাগীয় নেতৃত্বরা। তৈদু এলাকার সিংলুঙ্গা তোলা বাজারে হয় এই সভা। সভায় আইএমপিটি থেকে সিপিআইএম এ যোগদান করে 10 পরিবারের 26 জন ভোটার দল ত্যাগীদের করমর্দন করে দলে স্বাগত জানান প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। দল ত্যাগীদের মধ্যে আইএমপিটি মহিলা সমিতির তৈদু অঞ্চল কমিটির সম্পাদিকা ও ওনার পরিবারের ভোটারদের নিয়ে সিপিআইএম দলে সামিল হন। এরপর জিতেন্দ্র চৌধুরী সেখানের বুথ অফিস উদ্বোধন করেন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। ত্রিপুরা হয় আমাদের চিকন্তের রাজ্য স্বাধীনতা নিয়ে 66 বছর লাই থাংফানো এই রাজ্য অশোক সম্পদতম গ্যাসতম রাবারতম বলঙ্গি সম্পদতম খাইয়া কবইন যে সরকার নেথানি লোক মানথাই আবনসং তিনি লোকতম, কিন্তু আবনে একটা সীমাতম রাজ্য সরকার বা এডিসি আবনে ক্ষমতা কেন্দ্রীয় সরকার হাইক্রই যেটা তাই বলনো যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
এক মধ্যযুগীয় বর্বরতার নজির রাখল মেলাগড় থানাধীন পূর্ব নলছড় গ্রামের মোশানপাড়া এলাকার এক পরিবার। বাড়ির গৃহবধূর উপর 2 ঘন্টা যাবৎ অকথ্য অত্যাচার চালায় তার স্বামী সহ গোটা পরিবার। নির্যাতিতা গৃহবধূর চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় একটি মামলাও করে নির্যাতিতার বাবা। এক মধ্যযুগীয় বর্বরচিত কায়দার অনন্য দৃষ্টান্তের নজির রাখল মেলাগড় থানাধীন পূর্ব নলছড় গ্রামের মৈশানপাড়া। গত 20 মার্চ মৈশানপাড়ায় চন্দ্রানী বৈদ্য নামে এক গৃহবধূ তার কুখ্যাত স্বামী অপুদেব 2 ঘন্টা ধরে অমানসিক অত্যাচার চালায় নিজস্ব ঘরের দরজা জ্বালানো বন্ধ করে। এদিন সন্ধ্যায় খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে উদ্ধার করে রাতেই মেলাগড় হাসপাতালের চিকিৎসার জন্য ভর্তি করা হলেও পরদিন ডাক্তার উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবিতে স্থানান্তরিত করে। উল্লেখ্য, দৈহিক আঘাত এতটাই ছিল যে শরীরের সর্ব অংশই আঘাত ছিল অত্যন্ত প্রকট। জিবিতে নেওয়ার পথে রোগিনী একাধিকবার রক্তবমিও করে। যাত্রাপুর থানা এলাকায় আমার বাড়ি, উত্তর মহেশপুরে যাত্রাপুর থানা এলাকায় উত্তর মহেশপুর আমার বাড়ি। আমি 3.5 বছর আগে আমার মেজো মেয়ে নলছড়ে বিয়ে দিই অপু দেবনাথের, অপু দেবের কাছে। অপুর বাবার নাম সুনীল দেব। বিয়ে হয় সামাজিকভাবে আমার নিজ বাড়িতেই। যতটুকু আমার সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমি সব কিছুই দিছি। বিয়ের 2 মাস পর মেয়েটাকে মানসিকভাবে বিভিন্ন ইস্যুতে নির্যাতন করে। এই নির্যাতনের পেছনে শ্বশুর, শাশুড়ি এবং দেওর, মেয়ের দেওর, এরাও ইন্ধন জোগাতো এবং প্রায় সময় মারধর করতো। কিন্তু মেয়ে প্রথম আমার কাছে বা সব কিছু জানাইতো না, চাপা দিয়ে রাখতো। মেয়ের মার কাছে বাড়িতে গিয়ে জানাইতো। মূলত টাকার জন্যই বেশিরভাগ এই মারধর করে। এভাবে সামাজিকভাবে আমি ওইখানকার জনপ্রতিনিধি যারা আছে পঞ্চায়েত এলাকার, এদের নিয়ে সামাজিকভাবে মেয়ের শান্তির জন্য এবং যাতে সুখে শান্তি থাকতে পারে তার জন্য আমি একাধিকবার আমি চেষ্টা নিয়েছি। কিন্তু কিছুদিন ভালো থাকলে পরেও পরবর্তী সময় দেখা যায় সেই আগের মতন মারধর করে। গত 19 মার্চ দুপুর 1টার সময় মেয়ের পার্শ্ববর্তী এক নননকে নিয়ে আমার বাড়িতে আসে। বাড়িতে আসার পরে আমার কাছে মেয়ে আমার কাছে টাকা চায়। তখন 14 মাস আমি টাকা পয়সা কোন থেকে দুমো, তবুও আমি মেয়েরা 150 টাকা গাড়ি ভাড়া বাবদ দিয়া বুঝিয়ে আমি পাঠাইছি। এই সময় আমি টাকা দেওয়া তো আমার পক্ষে সম্ভবপর না। বিকেলে প্রায় 5টা সাড়ে 5টায় আমি খবর পাই টেলিফোনে, পারিপার্শ্বিক এলাকার থেকে টেলিফোনে আমার কাছে খবর আসে আমার মেয়েরে মারছে। সাথে সাথে আমার স্ত্রী সহ ওইখানে আমি দৌড়িয়ে যাওয়ার পরে আমি আজ মেলাগড় থানায় গৃহবধূ চন্দ্রানীর বাবা, কুখ্যাত জামাতা অপু দেব, জয়ন্ত দেব, সুনীল দেব ও অনামিকা দেবের নামে একটি মামলা করে। দেখি যে আমার মেয়ে অজ্ঞান অবস্থা, প্রচণ্ডভাবে লাঠি চোটা দিয়া কিল ঘুষি ইত্যাদি দিয়া মেয়েরা প্লাট করে রাখছে অজ্ঞান অবস্থা। কোনো শব্দ নাই, মেয়েরে তুলে কথা কওয়ার মতন সেই সুযোগ নেই। জামাই আছে লেঙুর একটা পুরিয়া গেঞ্জি একটা গায়ে দিয়া উন্মত্ত অবস্থায় বইয়া রয়েছে। এখানে নলছড় থেকে কিছু লোকজন গেছে, পাড়া প্রতিবেশী গেছে, যাওয়ার পরে তারা জিজ্ঞাসা করছে। আমি মেয়েটারে কোনো মতো উদ্ধার করিয়া আনি না, আমি মেলাগড় হাসপাতালে হাসপাতালে অ্যাডমিট করাই রাত্রে, সকালে পরদিন সকালবেলায় আগরতলা জিবিতে রেফার করে। এখন মেয়ে খুব অবস্থা খুব খারাপ, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। এবং পরবর্তী সময় আজকে আমি লিখিতভাবে এই মেলাগড় থানাতে আমি এফআইআর করি। 20 তারিখ যখন আমি জিবিতে মেয়েটাকে গাড়িতে করে নিয়ে যাই, তখন রক্তভূমি শুরু হয়ে গেছে। একটু জিবিতে যখন তাকে স্যালারিন দেওয়া হয়, তখন মেয়েরা আমি জিজ্ঞাসা করি, মা তোমারে কীভাবে মারছে? তখন মেয়ে ছোটো করে খুঁজেছে, বাবা আমারে অমানবিকভাবে আমাকে উলঙ্গ করে এলাইছে, উলঙ্গ করে আমারে এমন গুপ্তস্থান পর্যন্ত আমার মারছে, আমার পিঠে মারছে, লাড়ি দিয়ে পেটাইছে। মানে মধ্যযুগীয় বর্বরতার স্টাইলে মারছে। এটাই আমারে বুঝেছি। যে সমস্ত কথা আমি মায়ের বাবা হিসাবে আমি আপনার কাছে পাওয়ার মতো আমার শক্তি নেই। আমি এখন এমন অবস্থায় আছি, আমি আমার নিজেরও আমি একটা অস্থির অবস্থার মধ্যে আছি। আমি কি করি, এই মেয়েকে কীভাবে বাঁচাই? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিম ত্রিপুরা আসনের বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে আজ উদয়পুর শহরে এক বিশাল র্যালি সংগঠিত করল সিআইটি অনুমোদিত ত্রিপুরা অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা।
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে 2 বাম প্রার্থীর সমর্থনে রাজ্যব্যাপী জোরদার প্রচার চালাচ্ছে দলীয় কর্মী সমর্থকরা। পিছিয়ে নেই দলীয় সংগঠনগুলিও। পশ্চিম ত্রিপুরা আসনের বাম প্রার্থী শঙ্কর প্রসাদ দত্তের সমর্থনে আজ উদয়পুর শহরে এক বিশাল র্যালি সংগঠিত করল সিআইটিও অনুমোদিত ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়নের শ্রমিকরা। প্রায় 1,500 অটো সামিল হয় এই র্যালিতে। র্যালিটি উদয়পুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে প্রচারে ঝড় তুলে। সিআইটিও উদয়পুর বিভাগীয় সভাপতি তথা বিধায়ক মাধব সাহা জানান, সিআইটিউর অন্তর্গত আমাদের অটো শ্রমিক সংগঠনের কমরেডরা আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড শঙ্কর দত্তের সমর্থনে হাজার হাজার অটো নিয়ে সিআইটিউর অন্তর্গত আমাদের অটো শ্রমিক সংগঠনের কমরেডরা আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বামফ্রন্ট সমর্থিত সিপিআইএম প্রার্থী কমরেড শঙ্কর দত্তের সমর্থনে হাজার হাজার অটো নিয়ে এই ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কমলপুর মানিক ভান্ডারে শুরু হলো 5 দিনব্যাপী ধলাই জেলাভিত্তিক হস্ততাঁত বস্ত্র মেলা। মেলার উদ্বোধন করেন কমলপুর মহকুমা শাসক রাবেল হেমেন্দ্র কুমার। গতকাল উদ্বোধন হলো 5 দিনব্যাপী ধলাই জেলাভিত্তিক হস্ততাঁত বস্ত্র মেলা। ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় 5 দিনব্যাপী বস্ত্র মেলার উদ্বোধন করেন কমলপুর মহকুমা শাসক রাবেল হেমেন্দ্র কুমার। মহকুমা মানিক ভান্ডার খোয়াই চৌমুনিতে 5 দিনব্যাপী বস্ত্রমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিপিও উত্তম বণিক, দুর্গা চৌমুনি ব্লকের বিডিও মোহাম্মদ হাফিজ উদ্দিন, ডিডব্লিউএস এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্বদেশ দেববর্মা, কমলপুর সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রীমতী ছন্দা ভট্টাচার্য সহ দপ্তরের জেলা আধিকারিক প্রাণধন দাস। 5 দিনব্যাপী মেলায় রাজ্য ও বহিরাজ্য থেকে সর্বমোট 30টি স্টল খোলা হয়। মেলায় প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। मीडिया लोग इसको ज़्यादा से ज़्यादा प्रचार करें और इसका हिस्ट्री थोड़ा मैं बताना चाहूँगा कि ट्राइबल्स वगैरह में ऐसा होता था कि 2 तरह का प्रोडक्शन है, एक कॉमर्शियल प्रोडक्शन, एक नॉन कॉमर्शियल प्रोडक्शन। तो हमारे यहाँ पर त्रिपुरा वगैरह में रहा है कि नॉन कॉमर्शियल जो प्रोडक्शन है वो ज़्यादा प्रचलित है। ट्राइबल्स वगैरह के लोगों में आप जाओ तो वहाँ पर लेडी को तब तक कंप्लीट ब्राइड तब तक नहीं माना जाता जब तक कि वो पूरा हैंडलूम बनाना नहीं जानती। पासरा वगैरह वो हर औरत को आता है, तो कंप्लीट लड़की तभी मानी जाती है जबकि उसको ये सब कुछ बनाना आता था। ट्राइबल्स लोगों को ये नहीं पता कि हम लोगों को मार्केट में जाना है, मार्केट में जाके प्रोडक्शन उसको बेचना है। तो अगर हम उन लोगों को मोटिवेट कर सकें, मैं आयोजकों से बात करना चाहूँगा, अगर उन लोगों को भी यहाँ पर जोड़ा जा सके, उन लोगों के लिए कुछ स्टॉल्स दी जा सके। पहली बात तो मोटिवेट करने की, उनको पता ही नहीं है, वो अपना जितना ही प्रोडक्शन होता है उसको खुद के पहनने के लिए। दूसरी बात कुछ ऐसा प्रोडक्शन वगैरह वो करते हैं कि वो। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। একটি যাত্রী বোঝাই ম্যাক্স গাড়ি অল্পেতে রক্ষা পেল বড়সড় দুর্ঘটনা থেকে। ঘটনা তৈদু থানার 7 মাইল এলাকার সড়কে। জানা যায় চালক মদমত্ত অবস্থায় গাড়িটি চালাচ্ছিল। বড় দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেল একটি যাত্রী বোঝাই ম্যাক্স গাড়ি। ঘটনাটি তেলিয়ামুড়ার 7 মাইল এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় TR042236 নম্বরের একটি ম্যাক্স গাড়ি তেলিয়ামুড়া থেকে যাত্রী নিয়ে তৈদুর রাস্তা ধরে গন্ডাছড়ার উদ্দেশ্যে যাচ্ছিল। 7 মাইল এলাকার রাস্তায় যেতেই দ্রুতগতিতে যাওয়া গাড়িটি রাস্তা ছেড়ে একদম খাদে পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। রাস্তার পাশে বালু থাকায় বালুতে আটকে যায় গাড়িটি, না হলে গাড়িটি পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যেত। জানা যায় গাড়ির চালক মদমত্ত অবস্থায় ছিল। চালকের নাম গৌতম ঘোষ, বাড়ি অমরপুরে। এতগুলি যাত্রী নিয়ে পার্বত্য রাস্তা ধরে যদি চালক মদ খেয়ে গাড়ি চালায় তাহলে কি হবে যাত্রীদের? শেষ পর্যন্ত যাত্রীরা অন্য গাড়ি ডেকে তাদের গন্তব্যস্থলে পৌঁছান। তবে অবাক করার বিষয় এটাই যে মদমত্ত ড্রাইভার নিজেই স্বীকার করেন উনি মদ খেয়ে গাড়ি চালাচ্ছেন। বৃষ্টি পড়া পড়ে না, টাউনটা নামতেছে আর জ্যাকেটে শুয়েছে গাড়ির দিকে ডিসব্রেক তো চাকাটা স্লিপ করছে, আমি বাম দিকে চাপাইছি। আপনার নাম কি? আমার নাম গৌতম ঘোষ। কোন জায়গায় বাড়ি? অমরপুর। আপনি গাড়ি লয়ে কই যাইতে আসলে? অমরপুর যাইতাম। কি খাইছেন আপনি? একটু 10 টাকা একটু খাইছিলাম। সত্যি কথা আমি একটু 10 টাকা। কি খাইছেন? একটু নিপ আর কি। কি নিপটা কি? এটা তো আমি নাম কইতে না, আমার আরেকজনে ডাক দেন একটু খাওয়াইছি। জিনিসটা কি? যে জিনিসটা খাইছেন এই জিনিসটা কি? মদ। এটা না মদ খাই আপনি গাড়ি চালাইছেন?
না ওই দেখাইছি 10টা 11টা থেকে গাড়ি লিয়েছে কোন 3টা বাজে। তো এইভাবে যে মদ খায়া গাড়ি চালান এতগুলি মানুষের জীবন নিয়ে কি আপনারা খেলতে পারেন? না কিন্তু আমি যে মদটাদের কোনো ডিস্টার্ব হয়েছে বলে আমি ওকে কখনো বুঝতে পারতাম না। আপনি মদ খাইছেন তো? হয় 11টা দিয়ে খাইছিলাম আর 3টার সময় গাড়িটা নিয়ে আইছি। সেটা এটা তানি ঘুমাই আসলো কি আসলো কইতে পারি না, হঠাৎ করে গাড়ি আমার তাড়ি মারছে, তো তানি গাড়িটা কাটতে আসে এইদিকে ঢুকা দিছে। গাড়িটা কই যাইতে আসছিল? গাড়িটা অমরপুর যাইতো, তেলে আমার ঘন্টা চলা লেখা আছে, আমরা অম্পি যাবো আর অমরপুর প্যাসেঞ্জার আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এসআরআই পদ্ধতিতে বোরো ধান চাষ করে জলের অভাবে সমস্যায় পড়েছে কৃষকরা। ঘটনা চণ্ডীপুরের একতাপাড়ায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করছে কৃষকরা। এসআরআই পদ্ধতিতে বোরো ধান চাষ হয়েছিল চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের আকতাপাড়ায়। 10 হেক্টর জমিতে বোরো ধান চাষ ভালো হলেও জলের অভাবে জমিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে, ফলে কৃষকদের মাথায় হাত। লাভের মুখ দেখা তো দূরে থাক, পরিশ্রমের মূল্য কৃষকরা পাবে কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। কৃষি দপ্তরেরও কিছু করার নেই। কৈলাসহর মহকুমার অন্তর্গত চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতে 1 নং ওয়ার্ডের আকতাপাড়াতে বোরো ধানের চাষ হয়েছিল কৃষি দপ্তরের উদ্যোগে। মোট 10 হেক্টর জমিতে ধান চাষ করা হয় এবং 1 হেক্টর জমিতে মসুরি ডালের চাষ করা হয়, 1 হেক্টর সরিষা চাষ করা হয়। কিন্তু জলের অভাবে কোনো ফসল কৃষকরা ঘরে নিতে পারবেন না। জনসম্পদ দপ্তর থেকে মিনি ডিপ টিউবওয়েল অর্ধেক বসিয়ে তুলে নেওয়া হয়েছে। কৃষকরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। দপ্তর থেকে যে এসআরআই পদ্ধতিতে ধান চাষ করার প্রচেষ্টা দিয়ে দিয়েছে, একটা প্রজেক্ট শুরু করছে সরকার, কিন্তু এই প্রজেক্টটার প্রয়োজনীয় যে উপাদানগুলি আমরা সব পাইছি না। বীজ টিজ সার সব পাইছি কিন্তু ওষুধ পাইলাম না। তারপর জলের যে মেইন সমস্যাটা আমরা হইলো জল যদি বুড়োর সিজনে তো আমরা প্রকৃতির দিকে জল পাইতাম না, তো এটা আমরা সরকারের ব্যবস্থা করে দিতে লাগবো, পাইপলাইন করে সাপ্লাই করে, কিন্তু এটা আমরা দিছে না। এখন যে আমরা ধানের শীষ দেওয়ার টাইম হইলো, কিন্তু এখন জলের খুব প্রয়োজন, এখন জল নাই। ধান গাছে যে শীষ দিছে, ধান গাছ তো আদাতের বেশি বড় হয়েছে না, লাগবে সাপ্লাই পয়েন্ট কিভাবে করা যায়। এই প্রজেক্ট তো গেল আমরা শেষ, কিন্তু ভবিষ্যতে যদি আমরা আরো প্রজেক্টে কাজ করি তাহলে আমরা একটা সব দিকে সুবিধা করে দিতে লাগবে, তারপরে আমরা প্রজেক্টে কাজ করবো না। আমরা এই যে ফসলটা কৃষক ভাইরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের এখানে মহকুমা যিনি কৃষি অফিসার আছেন ওনাকে আমি বারবার জানিয়েছি যে এই সমস্যা। উনিও উপরের লেভেলে আলোচনা করেছেন যে ঠিকাদাররা যে কাজ অর্ধেক থেকে ফেলে গিয়েছেন। আমি দুদিন আগে দপ্তরের মিউনিসিপ্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। উনি বলছেন যে ঠিকাদার এই কাজটা করছেন, উনি সেটা পারবেন না, অন্য কোনো কাউকে দিয়ে করাতে হবে। এর ফলে আমাদের এখানে যে কৃষক ভাইরা যে বোরো ধানটা প্রজেক্টের মাধ্যমে করেছেন ওনারা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত এখন, কারণ আমাদের গ্রোথটাও বেশ ভালো ছিল, কিন্তু ইদানিং জলের সমস্যা 10-15 দিন ধরে জলের সমস্যা থাকাতে যে গ্রোথটা স্টান্টেড গ্রোথ হয়ে গেছে এবং ঘাসেরও সমস্যা হচ্ছে। এবং এইভাবে যদি বৃষ্টিপাত যদি না হয়, এভাবে যদি শুরু থাকে, এটা বড় অংশ আমাদের এই জলসেচের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন মাঠে আমরা দানি কেন একটা কোনো ক্ষমতা নাই। যদি আগের থেকে জলের প্রবলেমটা থাকতো তাহলে আমরা ফসলটা পাইতাম। অন্য বছর যে ফসল পাই এর 4 ভাগের 1 ভাগ এবার পাওয়া সম্ভব না। অথচ এই মাঠের মধ্যে আমরা যে হারে পরিশ্রম করছি, যে টাকা পরিশ্রম করছি, যে টাকা খরচ করছি, এর 4 ভাগের 1 ভাগও আমরা পাইতাম না। এবার পুরা মাঠ আপনারা কি দপ্তরের সঙ্গে যোগাযোগ করছেন যে এই ধরনের প্রবলেম যে হইতাছে? যোগাযোগ তো আমরা প্রায় সময় করতেছি, তারাও আইতে আছে, চেষ্টা করে, কিন্তু ওই তো কিছুদিন আগে একটা জলের ব্যবস্থা আসলো, এটাও কোন পাশে এরা উঠাই নিছে গা, আমরা ভাবছি না, আমরা জানিও না, আমরা করে নিছে না। যদি জানতাম এই ধরনের সমস্যা হইব তাহলে এবার